যাদের সমস্যা তারা ওখানে যেও সমস্যায় পড়তেছেন। চারটা কোয়ান্টাম সংখ্যা যদি লেখা থাকে এন এর মান 1 বা এন এর মান 2, এল এর মান 1, এম এর মান দেয়া আছে -1 0 +1, আর এস এর মান যদি লেখা থাকে এরকম +½ প্রশ্ন হলো এই লাইনে কয়টি ইলেকট্রন আছে, এই লাইনে কয়টি ইলেকট্রন আছে, এই লাইনে কয়টা ইলেকট্রন আছে। যদি এমসিকিউ হয় তো এখানে অপশন থাকবে একটা, অপশন বি তে থাকবে হলো তিনটা, অপশন সি তে আছে ধরো 6টা, অপশন ডি তে আছে 8টা। এই হলো অপশন, এই লাইনে কয়টা ইলেকট্রন আছে। তো এই লাইনে ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে আসলে আমাদের দেখতে হবে এই জায়গাটাতে যে এম এর মান কয়টা আছে সেটা ফলো করতে হবে। যে এম এর মানগুলো মানেই কি, আমরা জানি এম এর মানই একটা একটা ঘর, এম এর প্রতিটি মান একটা একটা ঘর মিন করে, এম এর প্রতিটি মান একটি ঘর বুঝায়, ঘর মানে অরবিটাল, ঘর বা অরবিটাল বুঝায়। এম এর প্রতিটি মান একটি ঘর বা অরবিটাল বোঝায়। তাহলে এই জায়গায় এম এর মান আছে কয়টা, তিনটা। তাহলে এখানে ইলেকট্রনের ঘর কয়টা, এই যে এম এর মান যেহেতু তিনটা সেখানে আমরা বুঝতে পারতেছি যে এম এর তিনটা ঘর আছে, যেহেতু তিনটা মান লেখা। এস এর মান এখন যদি আমি +½ দিই তাহলে বোঝাচ্ছে কি যে একমুখী স্পিন যুক্ত তিনটা ইলেকট্রন আছে, তার মানে তিনটা ঘরে একটা একটা করে স্পিন দিতে বলছে, মানে তিনটা ইলেকট্রন দিতে বলছে। তাহলে এই লাইনে ইলেকট্রন সংখ্যা বোঝানো হচ্ছে কয়টা, তিনটাকেই বোঝানো হচ্ছে, কখনোই 6টা না। এখন যদি এই জায়গায় +½ আর -½ লিখেই দিই, এটা 1 নম্বর এমসিকিউ শেষ। এখন এটা যদি 2 নম্বর এমসিকিউ দিই, আগে শুধু +½ লেখা ছিল, এখন যদি আমি +-½ লিখি তাহলে এখন বোঝাচ্ছে তিনটা ঘর, প্রত্যেকটা ঘরে দুইটা করে করে ইলেকট্রন। তাহলে এখন এই এমসিকিউটার সমাধান হবে হলো 6টা, এখন এই এমসিকিউ সমাধান হবে 6টা। এখন যখন পাউলির বর্জনীতিতে আমরা একটি ইলেকট্রনের জন্য লিখতে বলবো তখন এম এর মান কখনো এই এতগুলো মান লিখলে আমার কয়টা ইলেকট্রনকে বোঝানো হচ্ছে, তিনটা বা 6টাকে। এখন আমি পাউলির বর্জনীতিতে যখন যাব তখন এম এর মান যদি এতগুলা লিখে পেছনে +-½ লিখি তখন সেটা একটা ইলেকট্রনকে কখনোই মিন করে না। আমি যদি এই কথা বলি যে ক্লোরিনের 13তম ইলেকট্রনের জন্য পাউলির বর্জনীতি লেখো, 13তম ইলেকট্রনের জন্য পাউলির বর্জনীতি দেখাও। তাহলে ক্লোরিনের 13তম ইলেকট্রনটা কোথায় যায় সেটা আগে দেখে নিই। ক্লোরিনের 13তম ইলেকট্রন 1s2 2s2 2p6, এই হলো 10, 3s2 এলো 12, 3p5, 12তম ইলেকট্রনটা এখানে আছে। তাহলে আমি যদি এখানে বলি যে ক্লোরিনের 12তম ইলেকট্রনটি 3p অরবিটালে আছে, বা 3p উপস্তর, অরবিটাল তো না, 3p উপস্তরে আছে। তাহলে 3p এর জন্য, 3p এর জন্য n এর মান 3, p এর জন্য l এর মান 1, m এর মান আমি যদি এখানে -1 0 +1 লিখে পেছনে একটা হাফ লিখি তাহলে এ মিন করে দিচ্ছে আমাকে যে আমার এখানে তিনটা ইলেকট্রন আছে, কিন্তু আমি এ কথা কখনোই বলি নাই। তিনটা ইলেকট্রন আছে এই লাইনে যদি এভাবে পেছনে পার এস এর মান লিখে দেওয়া হয় তাহলে সে বলে দিচ্ছে যে 13তম ইলেকট্রনকে বলো নাই, তুমি একসাথে তিনটা ইলেকট্রনের কথা বলছো, এটা আমি জানতে চাই নাই, অর্থাৎ 0 মার্ক পেয়ে গেছে। তাহলে এরকম লিখলে পার সেটা কেন 0 হয়ে যাবে, যারা এম এর মান একাধিক বসাবা তাদের জন্য এই সমস্যা। এম এর মানের পরে এস এর মান বসালে পর সমস্যা হয়ে যাবে, কারণ এম এর মান যদি একাধিক বুঝায়, একাধিক লেখা হয় তা এক একটা ঘর বুঝাবে, এক একটা অরবিটাল। তা আমি তো শুধুমাত্র 13তম ইলেকট্রনটার জন্য লিখতে বলছি, আর সেই তুমি কি কাজটা করছো, তুমি একবারে তিনটা ইলেকট্রনের জন্য মান লিখে ফেলছো।
একটা তার পেছনে প্লাস হাফ দিছে, মানে এই লাইনে ইলেকট্রন আছে তিনটা। আমি তো তিনটা ইলেকট্রনের জন্য লিখতে বলি নাই, আমি লিখতে বলছি একমাত্র একটা ইলেকট্রন। সেটা কোথায় আছে? 13তম ইলেকট্রনের জন্য। তো এক্ষেত্রে এই জন্য আমরা কি করি, যে এস এর মানটা কখনোই পেছনে লিখি না। এখানে এস এর মান লেখা হারাম হয়ে গেছে। যখন এম এর একাধিক মান লিখবো, এখানে এস এর মান লেখা হারাম হয়ে গেছে আমার জন্য। কারণ এর পেছনে এস লেখা মানে বুঝাবে কি, যে এখানে তিনটা ইলেকট্রন। তো এই সমস্যা থেকে উতরানোর জন্য আমরা একটা কাজ করছি, যে এম এর যে কোনো একটা মানকে আমরা নিতে পারবো এখান থেকে, এই তিনটা মানের যে কোনো একটা। এই এই লাইনে এসে হয় আমি কোথায় ঢুকবো, হয় -1 এর ঘরে ঢুকবো, না হয় এই লাইনে এসে আমি 0-র ঘরে ঢুকবো, না হয় এই লাইনে এসে আমি +1 এর ঘরে ঢুকবো। এই কারণে এইখানে এস এর মানটা না লিখে কেন আমি নিচে চলে আসছি, আমি এটা দিয়ে বুঝাইতে চাইছি যে এম এর মানটা আমি যে কোনো একটা ঘরে ঢুকবো, হয় -1 এর ঘরে ঢুকবো, না 0-র ঘরে ঢুকবো, না হয় +1 এর ঘরে ঢুকবো। তিনটার যে কোনো একটা ঘরে ঢুকতে পারবো এট এ টাইম একটা, কখনো তিনটা একসাথে বোঝানো যাবে না। এই জায়গায় এস এর মান লেখা মানেই আমার একসাথে তিনটা ইলেকট্রনকে মিন করে। তাহলে এই কারণে এই জায়গাটায় এসে আমি প্লাস হাফ মাইনাস হাফ লিখে দিছি। প্লাস হাফ মাইনাস হাফ আমি এখানে এইভাবে লিখছি। এখন কেউ যদি এই জায়গাটায় এই মানটা এরকম যে কোনো একটা লিখতো, এভাবে না লিখে এইভাবে তো লিখলে হয়েছে, এই যে -1 0 +1, এভাবে লিখলে ওকে, কোনো সমস্যা নেই, এভাবে কেউ লিখতেই পারে। এল এর মান একটা, এম এর মান এখানে তিনটা আছে, এই তিনটা যে কোনো একটাকে লিখতে হবে। আমি একটা টাইম এটা যে কোনো একটা মান লিখতে পারবো, হয় আমি -1 লিখে এস এর মান প্লাস হাফ লিখতে পারবো, তবু সমস্যা নেই। অথবা আমি +1 লিখে এস এর মান মাইনাস হাফ লিখতে পারবো, অথবা এম এর মান 0 লিখে আমি এস এর মান কি লিখতে পারবো, প্লাস হাফ অথবা মাইনাস হাফ লিখতে পারবো। এরকম লিখলেও কোনো সমস্যা নেই। কিন্তু কেউ এট এ টাইম একটা ইলেকট্রনের জন্য তিনটা এম এর মান লিখে তার পেছনে এস লিখতে পারবে না। কারণ এরকম লেখা মানেই একাধিক ইলেকট্রনকে মিন করা। -1 0 +1, তার পেছনে আমি যদি এস এর মান একটা লিখে ফেলি, তাহলে এই লাইনে ইলেকট্রন সংখ্যা বোঝাচ্ছে হলো তিনটা। কিন্তু আমি প্রশ্ন করছিলাম যে 13তম ইলেকট্রনের জন্য লেখো, তাহলে 13তম ইলেকট্রন বলার কারণে এর পেছনে কখনোই মান লেখা যাবে না। এখন বুঝতে পারছো কিনা দেখো। আল মাহমুদ হীরা, তুমি এই যে মিসকনসেপশনের মধ্যে পড়ে গেছো, এখন বুঝতে পারছো কিনা যে তুমি এক একটা ইলেকট্রনের জন্য এম এর মান লিখছো এরকম -1 0 +1, তার পেছনে লিখে আবার তুমি হাফ লিখছো, তার মানে ওই লাইনে তোমার ইলেকট্রন আছে তিনটা করে। আমি কখনো তিনটা ইলেকট্রনের জন্য লিখতে বলি নাই, বা প্রশ্নে একাধিক মান লেখা যাবে না, এক টাইম এম এর মান একটা লেখা যাবে। আর এম এর মান লেখা যাবে একটা শর্তে, এখানে পেছনে এস এর মান লেখা যাবে না। এই জায়গায় এসে আমাকে অবশ্যই এস এর মানগুলো দেখাতে হবে, তাহলে বোঝাবে কি, যে যে কোনো একটার মধ্যে সে ঢুকবে। এরকম করে লেখার মানে হলো কি, যে কোনো একটার মধ্যে ঢুকে সে ঘড়ি কাটার দিকে অথবা বিপরীত দিকে ঘুরবে। এই টাইমে ক্লাসে আসে না, নেক্সট দিন থেকে তোমাদের ক্লাস হবে রাত 9টায়। দেখছো এখনো পর্যন্ত কেউ আসতেছে না, তার মানে এই টাইমে কারোর জন্য ফিক্সড ইয়ে হয় না। ওকে, এরপরে আমাদের প্রশ্ন কোয়ান্টাম সংখ্যা শেষ, আউটবাউন্ড নীতি শেষ, পাউলির বর্জন নীতি শেষ। আজকে শিখবো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল। তা রাদারফোর্ডের পরমাণু মডেলে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন আমরা একটু শিখবো, রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা। রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা, এই পরীক্ষাটা কখনোই পরীক্ষাতে দিবে না সচরাচর। কেন দেয় না? কারণ প্রথমে যখন কলেজে ভর্তি হবা, প্রথম যখন সিটি পরীক্ষা, মানে কলেজে যে ক্লাস টেস্ট পরীক্ষাগুলো হয়, ওই ক্লাস টেস্ট পরীক্ষাতে এটা দিতে পারে, তাছাড়া অন্য সময় এটা পরীক্ষাতে ওইভাবে দেয় না। তবু আমরা এটা একটু দেখবো, এই রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার কিভাবে করছিল। কারণ এই নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষার উপরে ভিত্তি করেই সে তার পরমাণু মডেলটা দাঁড় করাইছিল। তো এই কারণে আমাদের এই মডেলটা একটু পড়তে হবে, যে রাদারফোর্ডের নিউক্লিয়াস সে আসলে কিভাবে বের করছে। তো মূল জিনিসটা সে কি করছে, খুবই সিম্পল একটা ব্যাপার। যেদিন তোমরা কলেজে ভর্তি হবা, সে প্রথম দিন আসলে এই প্রশ্নটাই পড়াবে সবাই, মানে সব কলেজে দেখা যাবে প্রথম দিন এই প্রশ্নটাই পড়াবে। তো আমরা এই প্রশ্নটা আগে শুরু একটু দেখে নিই। তো সে এটা কি করছে, এটা এই পরীক্ষা করার জন্য সে একটা পাতলা সোনার পাত নিছে, এরকম একটা স্বর্ণের পাত। স্বর্ণের পাত বলতে তো বুঝতে, এরকম একটা গোল চাকতি, ধরে নাও একটা কাগজের শীট, মানে একটা কাগজেরই শীট, এরকম একটা গোলাকার কাগজ, যে কোনো এক খন্ড কাগজ। এই যে এক খন্ড গোলাকার, ধরে নাও এই কাগজটা হলো স্বর্ণের একটা পাত।
মানে খুবই পাতলা একটা পাত, এটা গোলাকার একটা কাগজ। তো এই সেই কাগজটা, এটা মানে এটা আসলে সোনার পাত বলতে যাচ্ছি। তাহলে এটা হলো আমাদের সেই স্বর্ণের পাত। এটার পুরুত্ব খুবই কম, 0.004 সেন্টিমিটার। নতুন বইয়ে মনে হয় আরো একটা জিরো এক্সট্রা দিছে, 0.4টা জিরো তারপরে 4 সেন্টিমিটার লেখা আছে। এটা খুবই পাতলা, মানে 0.004 সেন্টিমিটার পুরু একটা স্বর্ণের পাত। এই স্বর্ণের পাত নিয়ে সে কি করছে, এটাকে এর চারপাশ দিয়ে জিঙ্ক সালফাইডের একটা আবরণ দিছে। কিসের আবরণ? জিঙ্ক সালফাইডের একটা আবরণ। তাহলে এই যে জিঙ্ক সালফাইডের মানে এই স্বর্ণের পাতটার চারপাশ দিয়ে একটা জিঙ্ক সালফাইডের আবরণ দিছে, এটা সে স্বর্ণের পাত যেটার পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার। তারপরে একটা জিঙ্ক সালফাইডের আবরণ। জিঙ্ক সালফাইডের আবরণ দেওয়ার মানেটা হলো কি, বা জিঙ্ক সালফাইড দিলে কি হয় সেটা বলি। তোমরা গ্রিল লাগানো দেখছো, জানালার গ্রিল বা লোহা জোড়া লাগানো দেখছো, যে যেখানে দেয় সেখানে স্পার্ক করে, মানে সেখানে কি হয়, আলোকের ঝলকানি দেখায়। তো এই জিঙ্ক সালফাইডের প্রতি যদি আলফা কণা যে আঘাত হানে, মানে এখানে যদি ধরো একটা আলফা কণা যে আঘাত করে, তো ওই জায়গাটা এরকম আলোকের ঝলকানি দেখা যায়। তা আমরা এই যে জিঙ্ক সালফাইডের পর্দাটা নেয়ার কারণ কি, যাতে কোন জায়গাটায় যে আলফা কণাগুলো আঘাত করতেছে সেটা যাতে সে বুঝতে পারে। এবার এই জায়গায় একটা তেজস্ক্রিয় কণা এখানে একটা রাখা আছে। এই তেজস্ক্রিয় কণা থেকে অনবরত আলফা বিটা গামা বেরোয়। আমি এখানে একটা ফিল্টার পেপার রেখে দিচ্ছি। এই ফিল্টারটা কি, যে আলফা কণাটা যাতে শুধুমাত্র ওখানে যেতে পারে। তাহলে এখানে একটা কি তেজস্ক্রিয় বস্তু, মানে তেজস্ক্রিয় কণা, মানে তেজস্ক্রিয় মৌল। ওই তেজস্ক্রিয় মৌল থেকে অনবরত আলফা বিটা গামা বেরোয়। কারণ আমার শুধুমাত্র আলফা কণাটা দরকার। এই যে আলফা কণা মানে কি, এটা কিন্তু এমসিকিউ, যে আলফা কণা মানে হলো হিলিয়াম নিউক্লিয়াসের প্রভাব। হিলিয়াম 24, আর এটা চার্জ আছে। আলফা কণা চার্জ কত? +2। তো এই যে আলফা কণাটা এখান থেকে যে বেরোচ্ছে আলফা বিটা গামা, তার মধ্যে আমি কোন কণাটাকে শুধুমাত্র যাইতে দিব? এখানে আলফা কণাটাকে যাইতে দিব। তো আলফা কণাটা এখান থেকে বের হচ্ছে, এখান থেকে যে দেখা যাচ্ছে কি, যে অধিকাংশ আলফা কণা এই স্বর্ণের পাত এরকম ভেদ করে করে এভাবে চলে যাচ্ছে। অধিকাংশ আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে যাচ্ছে। যেটা ঠিক মাঝ বরাবর যাচ্ছে, মানে এই সংখ্যাটা 99 থেকে মাত্র 1%, যেটা ঠিক মাঝ বরাবর যাচ্ছে সেটা সম্পূর্ণ এইভাবে ব্যাক করে। যেটা একটু কেন্দ্রে দিয়ে যায় সেটা এরকম বেঁকে যায়, যেটা এরকম কেন্দ্রে দিয়ে যায় সেটা এরকম বেঁকে যাচ্ছে, যেটা এরকম কেন্দ্রে দিয়ে, আর যেটা বাইরের দিক দিয়ে যাচ্ছে তার সরলরৈখিক পথের কোনো বক্রতা ঘটতেছে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কণাটা ঠিক মাঝ বরাবর যাচ্ছে সেটা সম্পূর্ণ বিপরীত দিকে ব্যাক করে, আর যেগুলো বাইরের দিক দিয়ে যায় সেগুলো সরলরৈখিক পথের কোনো রকম চেঞ্জ হয় না, তারা সোজা ভেদ করে করে এভাবে চলে যায়। আচ্ছা, এখানে এসে দেখা যায় যেটা বাইরের দিকে যাবে, মানে আলফা কণা যেগুলো বাইরের দিকে যাবে তাদের গতিপথের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তো এখান থেকে সে কিছু ধারণা করছে। আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। যেহেতু আলফা কণা একটা পজিটিভ চার্জ যুক্ত জিনিস, এর চার্জ কত? +2, মানে এটা ধনাত্মক চার্জ যুক্ত একটা কণা। তাহলে যেহেতু আলফা কণা একটা ধনাত্মক চার্জ যুক্ত কণা, তাহলে এই পরমাণুর কেন্দ্রে হয়তো এমন একটা জিনিস আছে যেটা ধনাত্মক চার্জ হবে। তা না হলে এই কেন্দ্র দিয়ে যে কণাটা যায়, যে আলফা কণাটা যায়, সেটা বিপরীত দিকে ফেরত আসতো না, কারণ আলফা কণা যেহেতু ধনাত্মক চার্জ যুক্ত, তাহলে কেন্দ্রে অবশ্যই ধনাত্মক চার্জ যুক্ত একটা বস্তু কণা আছে। আর বাইরের দিক দিয়ে যেহেতু যখন যাচ্ছে তখন ইলেকট্রনের গতিপথের যেহেতু কোনো চেঞ্জ আসে না, তাহলে দিয়ে বোঝা যায় কি, যে ইলেকট্রনের গতিপথের চেঞ্জ না আসার কারণে, যে বাইরে সরি আলফা কণার গতিপথের কোনো চেঞ্জ না আসার কারণে, যেহেতু পজিটিভ কণা পাঠানো হচ্ছে, তাহলে এই বাইরের দিকে এমন একটা বস্তু কণা থাকতে পারে যেটা হলো ঋণাত্মক চার্জযুক্ত, যারা আলফা কণার গতিপথকে বরঞ্চ আরো সোজা রাখতে সাহায্য করবে, মানে সহজে ভেদ করে যেতে সাহায্য করতেছে। আর কেন্দ্রের জিনিসটা ওকে সরাসরি বিপরীত দিকে ফেরত পাঠায় দিচ্ছে। তো এই বিপরীত দিকে ফেরত পাঠানোর দিকে সে বলল যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত একটা বস্তু কণা আছে, যাকে সে নাম দিল নিউক্লিয়াস। তাহলে এই হলো নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা। আর বাইরে ইলেকট্রন আছে, এই ধারণা সে কিভাবে করলো, যে কেন্দ্রের চার্জটা যদি পজিটিভ হয়, তো একটা পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ, মানে তড়িৎ নিরপেক্ষ, তাহলে কেন্দ্রে যত পজিটিভ থাকবে বাইরে তত নেগেটিভ থাকবে। আর এই ইলেকট্রনের মানটা, মানে ভরটা খুব কম হবে। কেন কম হবে সে বলল, যে এই পজিটিভ আয়ন যেহেতু ওকে সরাসরি বিপরীত দিকে ব্যাক ফেরত দিচ্ছে, তার মানে কেন্দ্রের ভরটা যথেষ্ট পরিমাণে বেশি। তাহলে নিউক্লিয়াসই পরমাণুর সামগ্রিক ভরের মোটামুটি সব থেকে বেশি ভরটা কোথায় পঞ্চমীতে থাকে? কেন্দ্রের নিউক্লিয়াস। তো আমরা এটার একটা
ছবি দেখি, ছবি দেখলে ভালো বুঝতে পারবো। এখানে একটা স্ক্রিনে আছে দেখো, এই হলো আমাদের সেই এক্সপেরিমেন্টাল জিনিসটা। এই হলো যে এই ঘরে এখানে আলফা পার্টিকেল ইমিটার, মানে এখানে একটা তেজস্ক্রিয় পদার্থ রাখা আছে, আর এটা সে গোল্ড ফয়েল মানে স্বর্ণের পাত। আর এটা হলো একটা স্লিট, যেখান থেকে সে এগুলো যাবে, আলফা পার্টিকেল গুলো যাবে, আলফা পার্টিকেল গুলো যাতে সোজা দিয়ে যাইতে পারে। এই যে তেজস্ক্রিয় পদার্থটাকে ওরা সবুজ কালার করে রাখছে, এখান থেকে আলফা পার্টিকেল ইমিট হবে। এই যে আলফা পার্টিকেল গুলো যাচ্ছে, আলফা পার্টিকেল গুলো এখান থেকে যে এই যে সরু ছিদ্র দিয়ে এখান থেকে প্রবেশ করলো, দেখা গেল যে গোল্ড ফয়েলে যখন পতিত হয়েছে সেখান থেকে কিছু বিচ্যুতি ঘটতেছে। কিছু কিছু আলফা পার্টিকেল বিপরীত দিকে ফেরত যাচ্ছে, আর কিছু সরলরৈখিক গতিপথ থেকে বেঁকে যাচ্ছে। যেগুলো কেন্দ্র দিয়ে যায় সেটা সরাসরি বিপরীত দিকে ফেরে। এই যে এই কেন্দ্র জায়গাটা হলো প্রোটন, আমি এখানে একটু রাখি। এই কেন্দ্রটা হলো আমাদের সেই নিউক্লিয়াস। এই কেন্দ্রটা, এটাই আমাদের নিউক্লিয়াস। যে আলফা পার্টিকেল গুলো বাইরের পথ দিয়ে যায় সেগুলো দেখো কোনো গতিপথে চেঞ্জ হচ্ছে না। এইভাবে যেগুলো চলে যাচ্ছে তাদের গতিপথে চেঞ্জ হচ্ছে না। যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটার গতিপথের চেঞ্জ আসবে। তো দেখি সেটার কিরকম চেঞ্জ আসে। এটা কোনো চেঞ্জ হচ্ছে না, এগুলোর কোনো চেঞ্জ হচ্ছে না। এই যেটা কেন্দ্র গেছে সেটা দেখো বেঁকে যাচ্ছে, এই যে সেগুলো বেঁকে বেঁকে চলে যাচ্ছে। মানে কেন্দ্রের এই যে এটার সাথে যে সেগুলো বেঁকে যাচ্ছে। আর একবার দেখাই। Wait, এ পর্যন্ত কোনো সমস্যা নেই। আলফা পার্টিকেল যাচ্ছে, স্লিট থেকে আলফা পার্টিকেল গুলোকে সোজা করে নেওয়া হয়েছে। অ্যালুমিনিয়াম ফয়েলে যখনই পতিত হচ্ছে, অধিকাংশ আলফা কণা ভেদ করে চলে যাচ্ছে, কিন্তু তাদের গতিপথের চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা কেন্দ্র দিয়ে যায় সেটা ফেরত আসে, কেন্দ্রের পাশাপাশি গেলে কিছুটা বিকর্ষণ হয়ে অন্যদিকেও চলে যায়। আলফা পার্টিকেল ভেদ করে করে চলে যাচ্ছে বাইরে, ইলেকট্রনের তার গতিপথের কোনো চেঞ্জ করতেছে না। যেটা কেন্দ্রে যাচ্ছে সাথে সাথে বেগে গেছে, এই কেন্দ্রে লাগা মাত্রই বেগে যাচ্ছে, কারণ কেন্দ্র পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ ওকে বিকর্ষণ করে ওর গতিপথকে চেঞ্জ করে দিচ্ছে। তাহলে এই কেন্দ্রের জিনিসটাই হলো নিউক্লিয়াস। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এই জিনিস কি বোঝা গেছে? এখন দেখো, এটার পড়াটা বইয়ের থেকে একটু রিডিং পড়ে নিলেই হবে। এখান থেকে যে এটা আলফা পার্টিকেলের আবিষ্কারটা কিভাবে হয়েছে এই সিদ্ধান্তগুলো একটু রিডিং দিলে হয়ে যাবে। তো এখান থেকে দেখো, আমাদের এখান থেকে একটা এমসিকিউ আসে পরীক্ষাতে। এই যে নিউক্লিয়াস আমরা পাইছি, এই নিউক্লিয়াসের ব্যাস কত আর পরমাণুর ব্যাস কত? প্রথম কথা হলো নিউক্লিয়াসের ব্যাস, পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসটা আছে ওই নিউক্লিয়াসের ব্যাস কত? নিউক্লিয়াসের ব্যাস হলো 10⁻13 থেকে 15, কখনো কখনো 10⁻12 থেকে 13 লেখে, 10⁻12 বা 10⁻−13। এটা হলো সেন্টিমিটার এককে। যদি এটাকে আমরা মিটারে নেই তাহলে 10⁻, এই 12 কে আমরা লিখতে পারি কি 10⁻15, 14 বা 13 থেকে করলে আমাদের 100 দিয়ে আরো ভাগ মিটার। এটা কখনো মিটার এককেও থাকতে পারে, কখনো কখনো সেন্টিমিটার এককেও থাকতে পারে। দুইটা এককেই মনে রাখতে হবে, 12 থেকে 13
12 বা 13 যেটা অপশনে থাকে সেটা অ্যান্সার। 14, 12কে যদি আরো 100 দিয়ে ভাগ করি, মানে সেন্টিমিটারকে যদি আরো 100 দিয়ে ভাগ করি, তাহলে মিটারে চলে যায়। নিউক্লিয়াসের ব্যাস এটা। 2 নম্বরে হলো পরমাণুর ব্যাস কত। পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের ব্যাস অনেক ছোট। পরমাণুর ব্যাসটা হলো 10⁻⁻8 বা 10⁻9ও লেখে। তো 8 লিখলেই ভালো হয়, 10⁻⁸ সেন্টিমিটার লিখে রাখতে পারো। আর বা এটাকে মিটারে নিলে 10⁻⁻10 মিটার। তাহলে একটা নিউক্লিয়াসের ব্যাস কত, পরমাণুর ব্যাস কত এটা। আর এটাকে যদি আমরা অ্যাংস্ট্রনে লিখি, তাই 1 অ্যাংস্ট্রনও লিখতে পারতাম। অর্থাৎ পরমাণুর ব্যাস 1 অ্যাংস্ট্রন, 1 অ্যাংস্ট্রন সমান 10⁻⁻10 মিটার। আর যদি ন্যানোমিটারে লিখতাম, তাহলে এভাবে লিখতে পারতাম 0.1 ইন্টু 10⁻⁹ মিটার। 10⁻⁹ মিটার সমান আমরা জানি কত, 1 ন্যানোমিটার। তাহলে 0.1, আর এটার পরিবর্তে লিখতে পারতাম কি, ন্যানোমিটার। তাহলে যে স্কেলেই থাকুক না কেন, আমাদের একটা মান মনে রাখলেই যথেষ্ট। সেন্টিমিটার হোক, এই মানটাই মনে রাখলে আমাদের যথেষ্ট, যে 10⁻12 বা 10⁻13 সেন্টিমিটার। আর যদি সেটা মিটারে নিয়ে আসি, তাহলে আরো 100 দিয়ে ভাগ, 10⁻14 মিটার। এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসছিল যে নিউক্লিয়াসের ব্যাস কত। 2 বছর আগের প্রশ্ন, মেডিকেল 23, 21-22 ছিল মনে হয়। এইটুকু আমাদের জানতে হবে। আর আরেকটা কথা, যে আলফা কণা কি। আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াসের প্রভাব। আলফা কণার সংকেতটা কি? আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াসের প্রভাব, হিলিয়াম-24, এর চার্জ কত, 2+। এইটুকু মনে রাখলেই যথেষ্ট। তো এটা শেষ। রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা শেষ। এখন আমাদের পড়তে হবে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল, ওই রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার, যে ওইটার উপরে ভিত্তি করা আর একটা জিনিসের উপরে ভিত্তি করছে, যে সোলার সিস্টেম, মানে সৌরজগতের সাথে তুলনা করে। ঠিক আছে, হ্যাঁ, এটা সালটা 1911 সালে, ওটা দরকার হবে না। সাল কখনো পরীক্ষাতে দিবে না, এখন কোথাও সাল আসবে না। যে কত সালে রাদারফোর্ডের পরমাণু মডেল দিছে, এরকম প্রশ্ন কখনোই করা হবে না। আচ্ছা, আজান দিচ্ছে, যেহেতু আজানের সময় বন্ধ থাক, নামাজের ব্রেক নাও। এখন 6:34 বাজে, মানে 6:35। 6:50 আওয়াজ শুরু করবো। ব্রেক। আমরা ছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল। এই রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখো, এগুলো আসলে মুখস্থ প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলো সহজ করার উপায় আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য, স্বীকার্য মানে সে কোন কোন বিষয়গুলো উপস্থাপন করছে, সেইগুলোকে বলবো আমরা স্বীকার্য। স্বীকার্যের মধ্যে 1 নম্বরে সে নিউক্লিয়াস নিয়ে কথাবার্তা বলছে। নিউক্লিয়াস নিয়ে কি বলছে? নিউক্লিয়াস নিয়ে বলছে যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত একটা গোলাকার বস্তুকণা থাকে, যেটা পরমাণুর সামগ্রিক যে মোট যে আয়তন, সেই মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের জায়গাটা খুবই কম। যদি কথাগুলো একটু ভালো করে বলতে হবে, তাহলে নিউক্লিয়াস নিয়ে সে কি বলছে, যে পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তুকণা অবস্থিত। এই ধনাত্মক চার্জযুক্ত এই বস্তুকণাকে সে নাম দিছে নিউক্লিয়াস। আর এই কথাটাও বলছে যে পরমাণুর সামগ্রিক মোট ভর প্রায় তার নিউক্লিয়াসে পুঞ্জীবিত অবস্থায় থাকে। অর্থাৎ একটা পরমাণুর যে টোটাল যে ভর, তার ম্যাক্সিমাম ভরই কোথায় থাকে, নিউক্লিয়াসেই পুঞ্জীবিত থাকে। তাহলে পরমাণুর কি নিয়ে কথা বলতে হবে? প্রথমত কথা বলতে হবে পরমাণুর নিউক্লিয়াস নিয়ে। তাহলে নিউক্লিয়াস সম্পর্কিত তার যে কথাবার্তা গুলো একটু বলে দিলেই হবে। যে এটা একটু একটু ওয়েট করুন। গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। পরমাণুর মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য।
নিউক্লিয়াস পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে। এটা হলো তার 1 নম্বর স্বীকার্যের কথা ছিল। 2 নম্বরে সে কথা বলছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এই কিওয়ার্ড গুলো যদি মনে রাখা যায় তা তুমি এমনিতেই লিখতে পারবা। তুমি এটা যখন মুখস্থ করবা তখন এই কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ড গুলো লিখে দিচ্ছি এই কিওয়ার্ড গুলো দিয়ে কথাগুলো বললেই হবে। যেমন প্রথম কিওয়ার্ডটা কি, সে প্রথম কথা বলছে নিউক্লিয়াস নিয়ে, তাহলে নিউক্লিয়াস সম্পর্কিত তার যে কথাবার্তা খুবই সিম্পল, যে পরমাণুর কেন্দ্রে গোলাকার একটা বস্তু, ধনাত্মক বস্তু কণা থাকে। এই ভারী বস্তুকে পরমাণুর নিউক্লিয়াস হিসেবে সে নাম দিছে। পরমাণুর মোটা আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। নিউক্লিয়াস পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ বা প্রায় সকল ভরই ইয়ে থাকে নিউক্লিয়াসেই পুঞ্জীবিত থাকে। তাহলে এটা হলো তার 1 নম্বর কথা ছিল। 2 নম্বর হলো বিদ্যুৎ নিরপেক্ষ। 2 নম্বরে এসে বলছে কি, যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, তাই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান সংখ্যক ইলেকট্রন এর বাইরে, অর্থাৎ পরমাণু যদি বিদ্যুৎ নিরপেক্ষ হয় তার কেন্দ্রে বলতেছে ধনাত্মক চার্জ আছে। এই যে একটা পরমাণু কেন্দ্রে যদি ধনাত্মক চার্জ হয়, তাহলে এই বাইরে অবশ্যই ঋণাত্মক চার্জ যুক্ত বস্তু কণা থাকবে ঠিক সমান সংখ্যক। তাইলে পরমাণুটা কি হবে, সামগ্রিক বিদ্যুৎ নিরপেক্ষ হবে। তাহলে বিদ্যুৎ নিরপেক্ষ নিয়ে কথাবার্তা এরকম হবে, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, তাই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সমান সংখ্যক ঋ- ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জ কোথায় থাকবে, নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জই থাকবে হলো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে। তাহলে এইটুকু বলতে হবে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, তাই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। এই হলো তার 2 নম্বর স্বীকার্য বা 2 নম্বর কথা। 3 নম্বর কথাটা হলো আরো খুবই সিম্পল, সৌরজগতের সাথে তুলনা করা। সৌরজগতের গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, পরমাণুতে ইলেকট্রন গুলো এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে। তাহলে 3 নম্বর কথা শেষ, এটা হলো তার স্বীকার্য। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে 3টা স্বীকার্য, তুমি 3টা কিওয়ার্ড মুখস্থ রাখবা, যে 3টা কিওয়ার্ড সম্পর্কে আমার লিখতে পারলেই স্বীকার্য 3টা শেষ। প্রথমে কথা বলবো নিউক্লিয়াস নিয়ে, দ্বিতীয়ত কথা বলবো বিদ্যুৎ নিরপেক্ষ নিয়ে, তৃতীয় কথা বলবো সৌরজগৎ নিয়ে। নিউক্লিয়াস নিয়ে কি, যে পরমাণুর কেন্দ্রে গোলাকার একটা ধনাত্মক বস্তুকণা থাকে, এই গোলাকার বস্তুকণাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তন খুবই নগণ্য, কিন্তু নিউক্লিয়াস পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ বা পরমাণুর প্রায় মোট ভর বা কোথায় কেন্দ্রীভূত থাকে, এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। প্রথম কথা শেষ। দ্বিতীয় কথা, একটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জ পরমাণুর বাইরে অবস্থিত থাকে বা পরমাণুর বাইরে থাকে। তো যতগুলো ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে থাকবে তার বাইরে তত ঋণাত্মক চার্জ থাকবে। সৌরজগৎ, সৌরজগতের গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, পরমাণুতে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে। তাহলে 3টা স্বীকার্য শেষ। এই স্বীকার্যর পরপরই এখানে আমরা লিখবো এবার সীমাবদ্ধতা, মানে রাদারফোর্ডে পরমাণু মডেলের ভুলগুলো কি, লিমিটেশন গুলো কি, সীমাবদ্ধতা বা লিমিটেশন এখানে কি কি ভুল আছে। তাহলে 1 নম্বর লিমিটেশন, এখান থেকে এরকম 1 2 3 দিয়ে এরকম কিওয়ার্ড দিয়ে দিয়ে মনে রাখতে হবে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সবচেয়ে বড় ভুল হলো যে এটাকে সৌরজগতের সাথে তুলনা করা। সৌরজগতের সাথে তুলনা, আমি কিওয়ার্ড আকারে লিখছি, সৌরজগতের সাথে তুলনা। সৌরজগতের সাথে তুলনা করাটা ছিল একটা মারাত্মক ভুল। কেন? কারণ সৌরজগতে এটা যদি একটা সূর্য হয়, এই সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ, একটা গ্রহ আছে, ধরো এটা আমাদের পৃথিবী, প্রথমে আছে হলো বুধ, এখানে এটা পৃথিবী, এরপরে আছে ধরো বুধ, শুক্র, পৃথিবী, এটা ধরো বুধ, এটা শুক্র, এটা পৃথিবী। তো এই যে গ্রহগুলো আছে, গ্রহগুলো পরস্পরকে অভিকর্ষ নিয়মে আকর্ষণ করে। কিন্তু পরমাণুতে যখন আমরা দেখি যে পরমাণুতে এখানে যে বহিস্থ স্তরে যে ইলেকট্রন গুলো থাকে, এখানে একটা ইলেকট্রন বলো, এখানে একটা ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলো কি করে, এই ইলেকট্রন গুলো সমধর্মী চার্জ হওয়ায় পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই দুইজনের মধ্যে তুলনা করাটা কোনো সমীচীন হয় নাই। কেন হয় নাই? কারণ সূর্যকে কেন্দ্র করে যে সকল গ্রহগুলো থাকে সেই গ্রহগুলো পরস্পরকে অভিকর্ষ নিয়মে বা মহাকর্ষ নিয়মে আকর্ষণ করে, কিন্তু পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনরত ইলেকট্রন গুলো সমধর্মী চার্জ হওয়ায় পরস্পরকে বিকর্ষণ করে। সুতরাং এদের মধ্যে তুলনা করা যায় না বা এদের মধ্যে তুলনা করা ঠিক না, সঠিক হয়নি এটা। 2 নম্বর তথ্য হলো ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে এটা খাটে না। ম্যাক্সওয়েলের আবার তত্ত্বটা কি, তো ম্যাক্সওয়েলের তত্ত্বটা নিয়ে আমি একটু পড়াই। ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি দেখো, ম্যাক্সওয়েলের তত্ত্ব কি জিনিস। ঠিক আছে,
তাহলে ম্যাক্সওয়েলের এই স্বীকার্যগুলো একটু মুছে দিই। ম্যাক্সওয়েলের তত্ত্বটা দেখো, কোন চার্জ যদি এরকম বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, ধরো একটা চার্জ যুক্ত কণা, যেটা ইলেকট্রন হোক বা ধনাত্মক চার্জ যুক্ত যে কোনো কণা হোক, কোন চার্জ এরকম যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তা সে ক্রমাগত তার কক্ষপথ ছোট করতে থাকে। কক্ষপথ ছোট করতে 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 একসময় কেন্দ্রে পতিত হয়। তো এটা যদি ইলেকট্রন হয়, ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জ যুক্ত, তা ম্যাক্সওয়েল আগেই প্রমাণ করে দেখাইছে যে কোনো চার্জ যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তবে সে অনবরত শক্তি বিকিরণ করে। শক্তি যদি ছেড়ে দেয় তখন তার কক্ষপথটা ছোট হতে থাকে। তাহলে কোনো চার্জ বৃত্তাকার পথে পরিভ্রমণ করলে সে ক্রমাগত শক্তি বিকিরণ করতে করতে তার কক্ষপথ ছোট হতে হতে একসময় কেন্দ্রে পতিত হয়। তাহলে রাদারফোর্ড যে কথাগুলো বলছে যে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো এরকম বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তাহলে ইলেকট্রন গুলো যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তো এটা যেহেতু একটা চার্জযুক্ত কণা, তাহলে সে ক্রমাগত শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করলে সেই ইলেকট্রন গুলো একসময় এরকম কোথায় পতিত হবে? কেন্দ্রে পতিত হবে। আর কেন্দ্রে যদি পতিত হয় তাহলে পরমাণুর অস্তিত্বই থাকে না। তার মানে ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে এটা মারাত্মকভাবে সাংঘর্ষিক একটা জিনিস। তাহলে দুইটা সীমাবদ্ধতা শেষ। 3 নাম্বার সীমাবদ্ধতায় এসে আমরা এখন দেখবো যে 3 নাম্বার সীমাবদ্ধতা এসে কি বলছে, যেখানে এই হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সুষ্ঠুভাবে ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। যদিও তোমাদের এখন আমি বর্ণালী শিখাই নাই, তো বর্ণালীটা কিরকম আসলে আমি একটু বলি। যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী বলতে হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে। এখন এই ইলেকট্রনটা যদি উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসে, তবে এখান থেকে বিকিরণ বর্ণালী দেখা যায়। এখান থেকে কি হয়? বিকিরণ ঘটে। ওই উচ্চ কক্ষপথ থেকে ইলেকট্রন গুলো যদি এরকম নিচের কক্ষপথে চলে আসে, তাহলে এখান থেকে কি দেখা যায়? বিকিরণ দেখা যায়। তা রাদারফোর্ডের পরমাণু মডেলে এই বিকিরণ সম্পর্কে কিছু বলে নাই। হাইড্রোজেনের পরমাণু সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেলে ছিল না। আচ্ছা, এরপরে 4 নম্বর স্বীকার্য। 3 নম্বর স্বীকার্যতে কি বললাম? যে হাইড্রোজেনের বর্ণালী, এইচ এর বর্ণালীর ব্যাখ্যা এখান থেকে দেয়া হয় নাই। এইচ এর বর্ণালী, এইচের বর্ণালী সম্পর্কে কোনো সুষ্ঠু ব্যাখ্যা এ মডেল দিতে পারে না। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আবর্তনশীল। এই আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথগুলো, এই যে কক্ষপথগুলো আকার কেমন হবে? গোলাকার হবে নাকি ডিম্বাকার হবে নাকি ডাম্বেল আকার হবে? কারণ আমরা আগেই দেখছি এস উপস্তর গোলাকার, কিন্তু পি উপস্তর এরকম ডাম্বেল আকার, পি আবার এরকম ডবল ডাম্বেল। তো এ ধরনের কোনো কথাবার্তা কিন্তু তার স্বীকার্যতে ছিল না। যে উপকক্ষপথ বা কক্ষপথগুলোর আকার বা উপকক্ষপথগুলোর আকার কেমন হবে এ সম্পর্কে কোনো ধারণা এখানে ছিল না। তা আবর্তনশীল 4 নম্বর তত্ত্ব, এই যে 3-এর পরে 4 এখানে দেখলাম, আবর্তনশীল ইলেকট্রন সম্পর্কে সে বলছে। 4 নম্বর কথা হলো আবর্তনশীল ইলেকট্রনের সাথে সাংঘর্ষিক। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ, আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ, এটা হলো আমাদের কিওয়ার্ড। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা এখান থেকে পাওয়া যায় না। তো এভাবে কথাটা বলতে হবে, আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। এর পরের কথাটা হলো একাধিক ইলেকট্রন। 5 নম্বর কথাটা হয় কি? একাধিক ইলেকট্রন। একটা কক্ষপথে যদি একাধিক ইলেকট্রন থাকে, তবে তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে পরিভ্রমণ করে, সেই একাধিক ইলেকট্রন থাকলে সে ধরনের কোনো কথা এখানে বলা হয় নাই। তো একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিভ্রমণ করে তার কোনো কথা বা সে ধরনের কোনো কথা তার এই মডেলে উল্লেখ ছিল না। তাহলে স্বীকার্য ছিল 3টা। একটা হলো নিউক্লিয়াস, 2 নম্বর স্বীকার্য ছিল হলো তো এই বিদ্যুৎ নিরপেক্ষ, 3 নম্বর হলো সৌরজগৎ। আর এখানে এসে আমরা সীমাবদ্ধতাতে দেখলাম যে সৌরজগতের সাথে তুলনা করা মারাত্মক ভুল। 2 নম্বর ম্যাক্সওয়েলের তত্ত্ব, কোনো চার্জ যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে সে ক্রমাগত শক্তি বিকিরণ করতে করতে একসময় নিউক্লিয়াসে পতিত হয়। নিউক্লিয়াসে পতিত হলে পরমাণু অস্তিত্বই থাকার কথা না, কিন্তু পরমাণুর অস্তিত্ব আসলে থাকে। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী এটা সাংঘর্ষিক। 3 নম্বর ছিল হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা বা কোনো ধারণা এখানে দেওয়া হয় নাই। 4 নম্বর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে এখানে কোনো কথা বলে না, অর্থাৎ ইলেকট্রনের কক্ষপথগুলোর আকার আকৃতি সম্পর্কে কিছুই বলা হয় নাই। একাধিক ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, সেক্ষেত্রে কিভাবে তারা পরিভ্রমণ করে সে সম্পর্কে কোনো ধারণা এখানে পাওয়া যায়নি। জিনিসগুলো বুঝতে পারছো কিনা? সবগুলো একবার করে বলে দিছি। হ্যাঁ, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সমাবেশ, এটা একটু পরেই দেখতে পাবা কেন হয়। তাহলে এই কিওয়ার্ড গুলো তুমি মনে রাখবা, কিভাবে সংক্ষেপে মুখস্থ রেখে দিবা জিনিসগুলো আমি কিন্তু কিওয়ার্ড আকারে তোমাকে ঠিক করে দিছি। যে স্বীকার্যের কিওয়ার্ড 3টা, সীমাবদ্ধতার কিওয়ার্ড হলো 5টা।
আর এটার পিডিএফ ফাইল আকারে তোমাদের একটু দেখাই দিই, দাঁড়াও, বাট চলে গেছিল, আমি আর একটু দেখাই দিই। রাদারফোর্ডের পরমাণু মডেলের এই যে স্বীকার্যগুলো দেখো, স্বীকার্য আছে তিনটা। একটা স্বীকার্য এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটা স্বীকার্য। তিনটা স্বীকার্যর কিওয়ার্ডও বলছি। সীমাবদ্ধতা 5টা বলছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই সীমাবদ্ধতা 5টা, তিনটা স্বীকার্য। তাহলে এটা ঠাটা মুখস্থ করবা। মুখস্থ বলতে মানে কি, জাস্ট হলো এই কিওয়ার্ড গুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি এমনিতে জিনিসটা লিখতে পারবে। রাদারফোর্ডের পরমাণু মডেল শেষ। এখন আমরা শুরু করব দ্বিতীয় মডেল, যেটা বোর পরমাণু মডেল। 2 নম্বরে চলে যায় রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের মেন ত্রুটিগুলো সমাধান করছে। আর আইনস্টাইনের তত্ত্ব, ম্যাক্সওয়েলের তত্ত্ব দুইটা সাহায্য নিছে। তাহলে আইনস্টাইন আর ম্যাক্সওয়েলের তত্ত্বগুলো সাহায্য নিয়ে সে তার নতুন মডেল তৈরি করছে। তাহলে সেই মডেলটা হলো কি, বোর পরমাণু মডেল। তো এই পরমাণু মডেলের যে স্বীকার্যগুলো সেগুলো দেখো, এই স্বীকার্যগুলো কি কি। 1 নম্বর স্বীকার্যতে বলা হচ্ছে যে স্থির কক্ষপথ সম্পর্কিত ধারণা। স্থির কক্ষপথ সম্পর্কিত ধারণা, স্থির কক্ষপথ সম্পর্কিত ধারণা আবার কিরকম, যে এই কথা বলতে চাচ্ছে সে যে পরমাণুতে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। সে বলতে চাচ্ছে কি, যে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এসব কক্ষপথে ইলেকট্রন গুলো যখন পরিভ্রমণ করে তখন তারা শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না। মানে ম্যাক্সওয়েলের কথাটা কেটে দিচ্ছে। কি করে কেটে দিচ্ছে দেখছো, যে যখন একটা কক্ষপথে ইলেকট্রন গুলো থাকে তখন তারা শক্তি শোষণও করে না, শক্তি ছাড়েও না। ইচ্ছা মতো ঘুরতে পারে, হ্যাঁ, ঘড়ি কাঁটার দিকে অথবা বিপরীত দিকে, যে কোনো একদিকে তো ঘুরবেই। এখানে এসে সে সমাধান করতেছে কি, ম্যাক্সওয়েলের কথাটা, অর্থাৎ ম্যাক্সওয়েল যে ভুলটা ধরতেছিল সেই ভুলটা যাতে আর না ধরতে পারে সেই জন্য সে কি বলছে, যে পরমাণুতে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এ সকল কক্ষপথ গুলোকে আমরা n=1, n=2, n=3, n=4, n=5 ডট 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 মানে এগুলো দ্বারা চিহ্নিত করতে পারি। অথবা সে এটাও প্রস্তাব করছে যে এই কক্ষপথ গুলোকে তুমি চাইলে কে, এটাকে কে এল, এল, এম, এন, এম দ্বারাও, কে এল এম এন ও দ্বারাও প্রকাশ করতে পারো। তাহলে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র, পরমাণুতে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এ সকল কক্ষপথে ইলেকট্রন গুলো পরিভ্রমণ করার সময় কোনরূপ শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না। এই কক্ষপথ গুলোকে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে n=1, n=2, n=3, n=4 ডট 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 দিয়ে চিহ্নিত করা যেতে পারে, অথবা কে এল এম এন দ্বারা চিহ্নিত করা যেতে পারে। তাহলে যেহেতু তারা শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না, সুতরাং কখনোই সে কেন্দ্রে পতিত হবে না। ম্যাক্সওয়েল, তুমি আমার আর ভুল ধরতে পারবে না। মানে ম্যাক্সওয়েল যে ভুলটা ধরতেছিল, যে আমি প্রমাণ করে দেখাইছি একটা চাঁদ যদি বৃত্তাকার কথা পরিভ্রমণ করে তাহলে সে একসময় কেন্দ্রে আসবেই, কেন্দ্রে পতিত হবে। কিন্তু সে বলছে কি, যে অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন গুলো পরিভ্রমণ করে, আর এসব কক্ষপথে থাকলে ইলেকট্রন গুলো শক্তি ছাড়েও না, শক্তি গ্রহণও করে না। মানে বাইরে থেকে যদি তুমি শক্তি দাও তাহলে সে শক্তি শোষণ করে, সে নিজে থেকে শক্তি ছাড়ে না। তাহলে ওই ইলেকট্রনটা কখনোই কেন্দ্রে আসার সম্ভাবনা নেই। অর্থাৎ ম্যাক্সওয়েল তোমার তত্ত্ব দিয়ে আমাকে আর ভুল ধরতে পারবে না। 1 নম্বর স্বীকার্যতে স্থির কক্ষপথ দিয়ে সে সেই সম্পর্ক কেটে দিছে। 2 নম্বর হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত সে নতুন একটা প্রস্তাব করছে, কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগ প্রস্তাব করার ফলে অনেক কিছু সম্ভব হয়। পরবর্তীতে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, ওই একটা কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা কত ব্যাসার্ধের কক্ষপথে আছে, বা এই ইলেকট্রনটার বেগ কত, বা এই ইলেকট্রনটার প্রতি শক্তি কত, এই কৌণিক ভরবেগ সম্পর্কিত তত্ত্বটা দিয়ে এগুলো পরবর্তীতে বের করা পসিবল হয়েছে। এই কৌণিক ভরবেগ দিয়ে আসলে কি বের করতে যাচ্ছে সে, এখানে আছে দেখো ভর আর বেগ। তা ভর মানে তো আমরা ভালো করেই জানি এম, আর বেগ মানে আমরা জানি কি ভি। এখন কৌণিক ভরবেগ, রৈখিক বেগ যদি হয় তাহলে এটা শুধু কি হতে পারে, সরল রৈখিক পথে যদি কোন একটা জিনিসের বেগ হয় তা সেটাকে আমরা ভি বলি। কিন্তু যদি কৌণিক বেগ হয়, কারণ একটা কেন্দ্রমুখ, দেখো এটা একটা, এটাকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এটাকে বলে আমরা কৌণিক বেগ। কৌণিক বেগ মানে কি,
যে ব্যাসার্ধের পথে পরিভ্রমণ করে সেটা এর সাথে গুণ হয়ে যাবে। ভরবেগ মানে শুধু ভি, এম ভি, কিন্তু কৌণিক ভরবেগ যখন বলা হবে তখন একটা রাশি আসবে এম ভি আর। কেন আটটা আসছে? কারণ রৈখিক বেগ যদি হয় তাহলে তার কক্ষপথ কোনো ব্যাসার্ধ টাসার্ধ কিছুই থাকে না, কিন্তু যদি কৌণিক বেগ হয় তা কত ব্যাসার্ধের পথে ঘুরে সেটা অবশ্যই গুণ দিতে হবে এর সাথে। এই জন্য এটা হলো এম ভি আর। আর একটা জিনিস দিয়ে বোঝানো হয় এম ভি আর লেখার কারণটা হলো কি, রৈখিক বেগ যদি ভি হয় তাহলে কৌণিক বেগ হবে ভি ইকুয়াল টু ওমেগা আর। এটা তোমাদের ফিজিক্সে পড়াবে যে রৈখিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, শুধুমাত্র ভি দ্বারা, আর কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। আর রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি, রৈখিক বেগ ভি ইকুয়াল টু ওমেগা আর, মানে ওমেগা তার সাথে আর দ্বারা গুণ যদি করা হয় তাহলে রৈখিক বেগ আর কৌণিক বেগের একটা সম্পর্ক হয়। তো এই যে রৈখিক বেগ সময় কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ, এই কারণে এখানে আটটা গুণ দেওয়া হয়েছে, যে কৌণিক বেগ হওয়ার কারণে এই ভি আর আরটা হলো আসলে আমাদের কৌণিক বেগ, আর এমটা হলো ভর। তাহলে কৌণিক ভরবেগ মানে কি বোঝানো হচ্ছে, এমভিআর। তাহলে যে কোনো একটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ, সে কি বলতে চাচ্ছে এখান থেকে, যে যে কোনো একটা কক্ষপথে, যদি একটা কক্ষপথ এটা হয় বা একাধিক কক্ষপথ যুক্ত হয়, একটা কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে, তাই এই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ কি হবে, এমভিআর। এই এমভিআরটা হবে এনএইচ বাই টু পাই, এনএইচ বাই টু পাই এর পূর্ণ সংখ্যক গুণিতকের সমান। এখানে এনটা হলো কক্ষপথ, এখানে এনটা কি জিনিস, এনটা হলো যত কক্ষপথে আছে, এমটা হলো ইলেকট্রনের ভর, ভিটা হলো ইলেকট্রনের বেগ, আরটা হলো কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ যে কক্ষপথে ইলেকট্রনটা পরিভ্রমণ করে কক্ষপথের ব্যাসার্ধ। আর এইচটা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচ এর ভ্যালুটা কত, 6.63 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এই হলো কি জিনিস, কৌণিক ভরবেগ। যে কোনো একটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি হবে, এইচ বাই টু এর পূর্ণ সংখ্যক গুণিতকের সমান। এই যে এইচ বাই টু এর পূর্ণ সংখ্যক গুণিতকের সমান, যে কোনো একটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ এইচ বাই টু এর পূর্ণ সংখ্যক গুণিতকের সমান। তাহলে প্রথম স্বীকার্য যেটা স্থির কক্ষপথ সম্পর্কিত ধারণা, দ্বিতীয় স্বীকার্য যেটা সেটা হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। এবার তৃতীয় স্বীকার্যতে আমরা চলে যাচ্ছি, দুইটা শেষ, 3 নাম্বার, এটা মুছে দিলাম, কৌণিক ভরবেগ 3 নাম্বার স্বীকার্য। 3 নাম্বার স্বীকার্যটার নাম হলো শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা। শক্তির বিকিরণ, 3টা স্বীকার্য আছে এখানেও। শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণাতে সে বলতেছে যে একটি ইলেকট্রন যদি উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসে তখন সে শক্তি বিকিরণ করে। কোন ইলেকট্রন যদি উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসে তবে সে শক্তি কি করবে, বিকিরণ করবে। আবার সেম উপায়ে যদি ইলেকট্রন, কোন একটা কক্ষপথের ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তাহলে সেই ইলেকট্রনটা লাফ দিয়ে উচ্চ কক্ষপথে চলে যাবে। তাহলে উচ্চ কক্ষপথ থেকে ইলেকট্রন গুলো যদি শক্তি ছেড়ে দেয় তাহলে সে নিচের কক্ষপথে চলে আসবে। আবার যদি নিম্ন কক্ষপথ থেকে ইলেকট্রন গুলো উচ্চ কক্ষপথে যায় তখন সে শক্তি শোষণ করবে। এই কথাটাই বললে হবে, ইলেকট্রন গুলো উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসলে শক্তি বিকিরণ করে, আর ইলেকট্রন গুলো যদি শক্তি শোষণ করে তবে তারা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাবে। এই বিকিরিত বা শোষিত শক্তির যে পরিমাণ, সেই পরিমাণে সে একটা দেখাইছে যে বিকিরিত শক্তি বা শোষিত শক্তির পরিমাণ যদি ডেলি হয়, মানে E2 মাইনাস E1, অর্থাৎ দুইটা শক্তি স্তরের পার্থক্য যেটা, E2 মাইনাস E1টা কি হবে, এইচ নিউ এর সমান হবে। অর্থাৎ ম্যাক্স প্লাঙ্কের সূত্র অনুযায়ী সেইটা দিছে যে এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ যদি ডেলি হয়, মানে E2 মাইনাস E1, এইটার শক্তি যদি E1 হয় আর এইটার শক্তি যদি E2 হয়, এখন একটা ইলেকট্রন যদি উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসে তাহলে এখান থেকে যে বর্ণালীটা বিকিরিত হবে সে বর্ণালীটার তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক এখান থেকে বের করা সম্ভব। ডেলি সমান E2 মাইনাস E1, অর্থাৎ এই ইকুয়াল টু এইচ নিউ। আর এই নিউ সমান, যারা বুঝতেছো না নিউ কি জিনিস, তোমরা এর আগে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি শিখে আসছো 9-10-এ, কম্পাঙ্ককে এর দ্বারা প্রকাশ করছো কেমিস্ট্রিতে, এখন এই কম্পাঙ্ক এফ এর পরিবর্তে নিউ দ্বারা প্রকাশ করা হবে। এই জিনিসটা কি, নিউ। তাহলে এই কম্পাঙ্ককে এখন আমরা কি দ্বারা প্রকাশ করব, নিউ দ্বারা প্রকাশ করব, নিউ। নিউ, এটাকে নিউ বলে এই চিহ্ন, নিউ। তোমরা আর একটা জিনিস শিখে আসছো, ভি ইকুয়াল টু হলো এফ ল্যামডা। তো যেহেতু আমরা এফ এর জায়গায় এখন নিউ বসাবো তাহলে এটাকে আমরা নিউ ল্যামডা লিখবো, ভি ইকুয়াল টু কি, নিউ ল্যামডা, ভি ইকুয়াল টু নিউ ল্যামডা। তাহলে এই যে
নিউ ল্যামডা, এটাকে যদি আলোর বেগ হয় তাহলে এটাকে আলোর বেগ হওয়ার কারণে এটাকে সি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু নিউ ল্যামডা মানে নিউ সমান কি লিখতে পারি, সি বাই ল্যামডা। তাহলে এখানে যদি মান বসাই ইকুয়াল টু এইচ সি ভাগ ল্যামডাও আমরা লিখতে পারি। বুঝা গেছে জিনিসটা? এইচ সি বাই ল্যামডা, দেখা যাচ্ছে না, এই জায়গায় লিখে দিই, এইচ সি ভাগ ল্যামডা। স্থির কক্ষপথ সম্পর্কিত ধারণা কি জিনিস, যে পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এ সকল কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করার সময় কোনো শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না। নিউক্লিয়াসকে কেন্দ্র করে এ সকল কক্ষপথগুলোকে n ইকুয়াল টু 1 2 3 4 অথবা KLMN দ্বারা চিহ্নিত করা যায়। এক নম্বর স্বীকার্য, এই যে এটা শেষ। 2 নম্বর কৌণিক ভরবেগ, যে কোনো একটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে NH/2π এর পূর্ণ সংখ্যক গুণিতকের সমান, যেখানে n এর মানটা পূর্ণ সংখ্যা অর্থাৎ n এর মানটা কক্ষপথ, সেটা কি হবে 1 2 3 4 এগুলো হবে। শক্তির বিকিরণ বা শক্তি শোষণ সম্পর্কিত ধারণা, যে কোনো ইলেকট্রন যদি উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসে তাহলে সে শক্তি বিকিরণ করবে, আর ইলেকট্রন গুলো যদি শক্তি শোষণ করে তবে সে নিচের কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাবে। এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ ডেলি হলে সেটা E2 - E1 সমান এইচসি বাই ল্যামডা লেখা যাবে। বোঝা গেছে এই স্বীকার্যগুলো? তাহলে বোর পরমাণু মডেলের 3টা স্বীকার্য শেষ। এবার আসো, এই মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে, যেখানেই স্বীকার্য সেখানেই অবশ্যই কিছু সীমাবদ্ধতা থাকবে। এই সীমাবদ্ধতা গুলো এখন আমরা দেখি এর কি কি লিমিটেশন আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের থেকে ম্যাক্সিমাম জিনিসের সমাধান করতে পারলেও এখানেও কিন্তু কিছু সমস্যা থেকে গেছে। তাহলে মেন সমস্যা যেগুলো সেগুলো নিয়ে এখন আমরা অ্যাড্রেস করি। প্রথম হলো বোর পরমাণু মডেল হাইড্রোজেন বিশিষ্ট, মানে একক ইলেকট্রন বিশিষ্ট। দেখো মেন সমস্যা, 1 নম্বর সমস্যা যেটা, যে একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। 1 নম্বর এটা স্বীকার্যটা আমি পয়েন্ট আকারে লিখি, পয়েন্ট আকারে মানে কিওয়ার্ড গুলো, একক ইলেকট্রন, একক ইলেকট্রন বিশিষ্ট। একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য, কিন্তু একাধিক ইলেকট্রন যদি আসে তবে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী এই মডেল দিয়ে ব্যাখ্যা দেওয়া সম্ভব না। জিনিসটা আসলে কি বলতে চাচ্ছে আবার খেয়াল করো। একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, খেয়াল করো, এরকম যদি একটা ইলেকট্রন হয়, এটা কেন্দ্র, এটা হলো কেন্দ্র, আর এখানে ধরো একটা ইলেকট্রন আছে, তো এই একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, ওই পরমাণুটার বর্ণালী অর্থাৎ উচ্চ কক্ষপথ থেকে যদি সে নিচের কক্ষপথে নেমে আসে, তাই এখান থেকে কি হবে, বর্ণালী বিকিরিত হবে, মানে বিভিন্ন ধর্মের কালার যুক্ত বর্ণ হবে। ধরো লাল বর্ণ বা নীল বর্ণ বা অন্য কোনো বর্ণ এখান থেকে বিকিরিত হচ্ছে, সেইটার ব্যাখ্যা দেওয়া সম্ভব। একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দেওয়া সম্ভব হলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দেওয়া এই মডেল দিয়ে সম্ভব হয় না। তাহলে এটা একটা মারাত্মক ত্রুটি। এখন কথা হলো যে এখান থেকে একটা এমসিকিউ কিন্তু আসবে, একক ইলেকট্রন বিশিষ্ট, তাহলে হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে। হিলিয়াম যদি আমরা লিখি তাহলে হিলিয়াম কি আছে, হিলিয়াম প্লাস, একক ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন সংখ্যা একটা, এটাতেও ইলেকট্রন সংখ্যা একটা। লিথিয়াম যদি আমরা বোর পরমাণু মডেলে প্রযোজ্য হিসেবে ব্যবহার করতে চাই তাহলে লিথিয়ামকে কি লিখবো, +2, কারণ কি এখানে ইলেকট্রন আছেও একটা। বেরিলিয়ামে যদি আমরা লিখি তাহলে বেরিলিয়ামে লিখবো কি 3+। তোমরা ইলেকট্রন বের করা আসলেই জানো কি না, বা তোমাদের 9 10-এ শিখছো আশা করি, যে Na+ যদি এটা হয় তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে, 11টা থেকে একটা মাইনাস, মানে একটা বের হয়ে গেছে, তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টি, 10টি। এই জিনিস আসলে সবাই জানো আশা করি। তাহলে এখানে হিলিয়াম প্লাস মানে দুইটা পরমাণু, মানে দুইটা প্রোটন, দুইটা ইলেকট্রন ছিল, সেখান থেকে একটা চলে গেছে বলে এক। লিথিয়াম হলো 3, 3 থেকে যদি দুইটা ইলেকট্রন চলে যায় তাহলে একটা ইলেকট্রন আছে। বেরিলিয়াম হলো 4, সেখান থেকে 3টে ইলেকট্রন চলে গেলে এখানে ইলেকট্রন সংখ্যাও এক। তাহলে বোর পরমাণু মডেল এ ধরনের একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য প্রযোজ্য, কিন্তু একাধিক ইলেকট্রন যদি থাকে তাদের জন্য প্রযোজ্য না। তো এখান থেকে একটা এমসিকিউ তৈরি করে দেওয়া যায় বা এমসিকিউ আসে, নিচের কোনটি বোর পরমাণু মডেলে, নিচের কোনটি বোর পরমাণু
মডেল অনুসারে প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। বোর পরমাণু মডেল অনুসারে কোনটা প্রযোজ্য না? তাহলে 1 নম্বর এমসিকিউতে যদি এরকম থাকে হাইড্রোজেন, 2 নম্বরে থাকলো হিলিয়াম, সি নাম্বারে থাকলো হিলিয়াম প্লাস, আর ডি নাম্বারে থাকলো লিথিয়াম 2+, তাহলে কোনটা প্রযোজ্য না? যেটাতে একের বেশি ইলেকট্রন আছে এরকম জিনিস এখানে প্রযোজ্য হবে না। তাহলে এটাতে ইলেকট্রন আছে একটা, এটা প্রযোজ্য। এটাতে ইলেকট্রন আছে দুইটা, এটাতে আবার ইলেকট্রন একটা, এটাতে ইলেকট্রন একটা। ইলেকট্রন যেটা একের বেশি থাকবে সেটা প্রযোজ্য না। এটা ইলেকট্রন একের বেশি আছে, তার মানে এটা বোর পরমাণু মডেল অনুসারে এটা প্রযোজ্য হবে না। আচ্ছা, এটাতে যদি আমরা চেঞ্জ করি, এখানে যদি হিলিয়াম 2+ও লিখতাম, তখন এটার ইলেকট্রন সংখ্যা কিন্তু 0 চলে আসতো, তখন এটা প্রযোজ্য না। আচ্ছা, যদি এটা হাইড্রোজেন প্লাস লিখি আর এটাকে আমি এখন শুধু এইচ করে দিই, তাহলে এখন আমাদের অ্যান্সারটা কি হবে? এইটাতে ইলেকট্রন সংখ্যা দেখা যাচ্ছে 0, কিন্তু এটাতে ইলেকট্রন সংখ্যা একটা, এটাতে একটা, এটাতে একটা। তাহলে এটাতে ইলেকট্রন সংখ্যা যেহেতু এখন 0, তাহলে এটা হলো প্রযোজ্য না। তাহলে অ্যান্সার কোনটা হবে? যেটাতে একটা ইলেকট্রন থাকে সেটা হলো বোর পরমাণু মডেল অনুসারে প্রযোজ্য। একের অধিক ইলেকট্রন আসলে তারা প্রযোজ্য হবে না। তাহলে এই গেল। দেখো আজকে 4 জনের বেশি ক্লাস করার কেউ আসতেছে না, না 6 আর 2 জন আসছে পরে, 5 জন। তাহলে বোর পরমাণু মডেল কাদের জন্য প্রযোজ্য? সীমাবদ্ধতাতে ছিলাম আমরা, সেখানে চলে যাচ্ছি। তাহলে 1 নম্বর সীমাবদ্ধতা, একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য, কিন্তু একাধিক ইলেকট্রন যদি চলে আসে তাদের বর্ণালী বোর পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা দেওয়া যায় না, তাদের জন্য প্রযোজ্য না। 2 নম্বর কথা হলো যে এই যে একটা শক্তি স্তর থেকে আর একটা শক্তি স্তরে যখন নেমে আসে, বর্ণালীটা একটা ছবি তোমাদের আগে দেখাতে হবে, দাঁড়াও একটু। এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে পরমাণু মডেল অনুসারে একটি রেখা বর্ণালী দেখা সম্ভব, বা একটি রেখা বর্ণালী উৎপন্ন হওয়ার কথা। এটা আবার কি ধরনের কথা? যে একটা পরমাণু থেকে যখন ইলেকট্রন গুলো উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসে, তখন এখান থেকে একটা রেখা বর্ণালী দেখা সম্ভব, মানে এক বর্ণের কালার। হয়তো সেটা সম্পূর্ণটা লাল হবে, হয়তো এটা সম্পূর্ণটা নীল হবে, এরকম। তো একটা রেখা বর্ণালী দেখা সম্ভব। তাহলে এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে একটি রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা। কিন্তু বাস্তবে প্রতিটি বর্ণালী রেখায় দেখা যাচ্ছে কয়েকটি সূক্ষ্ম রেখা দিয়ে গঠিত, অর্থাৎ একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখা যায়। কি বলতে চাচ্ছে এরা? যে যদি উচ্চ কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসে, তাহলে এখান থেকে যে বর্ণালীটা দেখা যাবে, ওই বর্ণালীটার মধ্যে শুধুমাত্র একটা কালার হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় এখানে যে বর্ণালীগুলো থাকে, এই বর্ণালীগুলোর মধ্যে একাধিক কালার থাকে। আবার সেই বর্ণালীগুলো বিচ্ছিন্ন না, নিরবিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু বিচ্ছিন্ন দেখা যায়। এটা একটু পরে আছে। তাহলে 2 নম্বর স্বীকার্যটা, এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে একটি রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা, কিন্তু প্রতিটি বর্ণালী রেখা দেখা গেছে কি কয়েকটি সূক্ষ্ম রেখা দিয়ে গঠিত। বোর পরমাণু মডেল থেকে এই সূক্ষ্ম রেখার উৎপত্তির কারণ ব্যাখ্যা দেওয়া যায় না। তাহলে 2 নম্বর কথা হলো কি, যে সূক্ষ্ম রেখা, একটি সূক্ষ্ম রেখা সৃষ্টি দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে অনেকগুলো সূক্ষ্ম রেখা দেখা যায়। তো এটা যারা বুঝতেছো না তাদের জন্য একটা ছবি দেখি আমি, স্পেকট্রামের একটা ছবি দেখা, একটু ওয়েট করো, একটা ছবি ডাউনলোড করে দেখাচ্ছি, দেখো। একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এটা আমরা বুঝে নিছি যে একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এটা ব্যাখ্যা দেওয়া যায় বর্ণালী, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দেওয়া যায় না। 2 নম্বরে কথা বলা হয়েছিল যে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যখন ইলেকট্রন গুলো স্থানান্তর ঘটে, তখন বোর পরমাণু মডেল অনুসারে এক বর্ণের বা একটা সূক্ষ্মরেখা দেখা যাওয়ার কথা, মানে একটা সূক্ষ্মরেখা বলতে একটা বর্ণের আলো দেখা যাওয়ার কথা, কিন্তু বাস্তবে একাধিক সূক্ষ্মরেখা বা একাধিক কালার বিশিষ্ট আলো দেখা যায়। এটা ব্যাখ্যা এই বই থেকে দেওয়া সম্ভব না। তো সেটা কিরকম আসলে জিনিসটা দেখো, এটা খেয়াল করো এখানে।
এই যে দেখো বিভিন্ন কালার এখানে দেখা যাচ্ছে, হাইড্রোজেনের যেটা কালারটা এখানে বিভিন্ন কালারটা দেখা যাচ্ছে। প্রথমে আছে লাল, এখানে আছে দেখো অন্যান্য কালার, তারপর আবার এখানে সবুজ, তারপর এখানে আবার লাল। এদের মাঝখানে আবার দেখো একটা একটা কালো কালো রেখা দেখা যাচ্ছে, মানে বিচ্ছিন্ন, বর্ণালী গুলো বিচ্ছিন্ন। তাহলে এই যে একটা সূক্ষ্মরেখা ছাড়াও একাধিক সূক্ষ্মরেখা এখানে অবশ্যই আছে, কারণ ভিন্ন ভিন্ন কালার যেহেতু, তাহলে এগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন সূক্ষ্মরেখা দ্বারা গঠিত। তাহলে এখানে একটা সূক্ষ্মরেখা পাওয়া যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে এই সূক্ষ্মরেখার সংখ্যা অসংখ্য। ঠিক আছে, এটা দেখো অ্যাবজর্পশন, আর একটা হলো ইমিশন, ইমিশন স্পেকট্রাম, আর একটা হলো অ্যাবজর্পশন স্পেকট্রাম, এটা হলো পরে বলি। তাহলে এটার পরে এখন আমরা চলে যাই আবার ওইখানে। আচ্ছা, এখন আসি সূক্ষ্মরেখা। তাহলে সূক্ষ্মরেখা একটা পাওয়া যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে অসংখ্য সূক্ষ্মরেখা পাওয়া যায়। 3 নম্বরে চলে যায়। 3 নম্বর হলো বোর পরমাণু মডেল অনুসারে আবর্তনশীল ইলেকট্রনের যে কক্ষপথটার কথা বলা হয়েছে, ওই কক্ষপথটা হলো দ্বিমাত্রিক সমতলীয়। ত্রিমাত্রিক ভাবে এটা কেমন হবে সে সম্পর্কে কোনো কথা বলা হয় নাই। তাহলে এখানে হলো কক্ষপথ, 3 নম্বর যে স্বীকার্যর পয়েন্ট সেটা হলো কক্ষপথ দ্বিমাত্রিক। এগুলো কিন্তু কিওয়ার্ড, এগুলো দিয়েই তুমি মনে রাখার চেষ্টা করবা, কিন্তু কখনো এগুলো পয়েন্ট আকারে লিখতে যাও না। আমার জন্য একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এখানে পয়েন্ট দিয়ে আবার লেখা শুরু করলো, মানে আর্টস এর মতো, এরকম না। আমি বলতে চাচ্ছি এই কিওয়ার্ড গুলো দিয়ে তুমি জিনিসটাকে সুন্দরভাবে মনে রাখবা। আর যাদের মুখস্থ পাওয়ার ভালো তাদের এসব মনে রাখারই দরকার নাই, তুমি 4-5টা সীমাবদ্ধতা মুখস্থ রেখে দিলেই হবে। তাহলে 2টা স্বীকার্য শেষ। 3 নম্বর হলো এই 3টা শেষ, কক্ষপথের দ্বিমাত্রিক সমতলীয়। ত্রিমাত্রিক যদি কেমন হয় তাহলে সে সম্পর্কে এখানে কোনো কিছুই বলা হয় নাই। ইলেকট্রনের কণা রূপে যদি আচরণ করে, আমরা পরবর্তীতে এটা জানতে পারবো, এটা কণা ধর্ম আছে আবার তরঙ্গ ধর্ম আছে ডি ব্রগলি সূত্র থেকে। তাহলে এই সম্পর্কিত কথাবার্তা এটা পরে আছে। তাই 3 নম্বর যেটা শেষ, বোর পরমাণু মডেলে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের দ্বিমাত্রিক সমতলীয়, কিন্তু বোর পরমাণু মডেল থেকে পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা এখান থেকে পাওয়া যায় না। চতুর্থ সীমাবদ্ধতা, ইলেকট্রনকে কণা রূপে গণনা করতে হলে একটি নির্দিষ্ট সময়ে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব। মানে একটা ইলেকট্রনকে যদি আমরা কণা রূপে গণনা করি, ধরো এই যে একটা ইলেকট্রন এখানে আছে, এই ইলেকট্রনটা যদি তুমি একটা কণা ধরো, এই সূক্ষ্ম কণা যদি বা ছোট একটা কণা ধরো, ইলেকট্রনটা কত বেগে ঘোরে সেটা তোমার জানার কথা। আবার এই ইলেকট্রনটা কোথায় অবস্থান করে সেটাও জানার কথা। অর্থাৎ একটা ইলেকট্রন যদি কণা হয় তাহলে একই সময়ে তার অবস্থান এবং সে কত বেগে ঘোরে, অর্থাৎ তার ভর বেগ, দুটাই জানা সম্ভব। কিন্তু হাইজেনবার্গের নীতি অনুসারে, আমরা শিখবো একটু এর পরে ক্লাসে, হাইজেনবার্গের নীতি অনুসারে কি, যে কোনো পরমাণুতে একটা ইলেকট্রনের একই সাথে তার অবস্থান এবং ভরবেগ দুইটা কখনো একসাথে জানা সম্ভব হয় না। কারণ একটা যদি আমরা জানতে পারি তাহলে আর একটা নির্ণয় করা অনিশ্চিত হয়ে পড়ে। এই কারণে বলা হচ্ছে যে হাইজেনবার্গের নীতির সাথে এটা মারাত্মক সংঘর্ষে। ইলেকট্রনটাকে যদি কণা হিসেবে ধারণা করা হয়, তবে একই সময়ে ওই ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান দুটাই একসাথে বর্ণনা করা সম্ভব না, দুটো একসাথে নির্ণয় করা সম্ভব না। এটা কি বলছে হাইজেনবার্গ। কিন্তু এই বোর পরমাণু মডেল অনুসারে দুটাই নির্ণয় করা যাওয়ার কথা, কারণ ইলেকট্রনটাকে যদি কণা ধরা হয়, তাই এটাই বলা হচ্ছে ইলেকট্রনকে কণা রূপে গণনা করা হলে একটি নির্দিষ্ট সময়ে ওই ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান দুটাই নির্ণয় করা যাওয়ার কথা ছিল, কিন্তু হাইজেনবার্গের নীতি অনুসারে একই সময়ে ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান দুইটা নির্ণয় করা সম্ভব না। এবার আসি, বোর পরমাণুতে বলা হয়েছে স্থির কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি আছে, এমভিআর। কিন্তু এই কৌণিক ভরবেগের এরূপ মানের কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। অর্থাৎ সে বলতে চাচ্ছে কি, যে এমভিআর সমান যে NH/2π হচ্ছে, কিন্তু কেন যে মানটা এরকম সে সম্পর্কে কোনো ব্যাখ্যা এখানে দেওয়া হয়নি। তাহলে বোর পরমাণু মডেলে বলা হয়েছে স্থির কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এমভিআর সমান NH/2π, কিন্তু এই কৌণিক ভরবেগের এরূপ মানের কোনো কারণ এখানে ব্যাখ্যা করা হয়নি। এবার 6 নম্বরে আসি, দুইটা চুম্বক ধর্ম। চুম্বক ধর্মতে এসে আমরা বলবো যে এই যে বর্ণালীগুলো আমরা পাই, এই বর্ণালীগুলো অসংখ্য সূক্ষ্মরেখায় বিভক্ত। আবার এই বর্ণালীগুলোর মধ্যে কি দেখা যায়, যে কালো কালো দাগ দেখা যায় বা রেখা দেখা যায়। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে যদি বর্ণালীগুলোকে রাখা হয় তবে এই সূক্ষ্মরেখাগুলো আরো বেশি বিভক্ত হয়ে পড়ে। আমি দুটা সঙ্গে একটু লিখে নিই। জিম্যান প্রভাব লেখো। চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়াকে, বর্ণালীর সূক্ষ্ম রেখায় বিভক্ত
হওয়াকে জীমান প্রভাব বলে। তাহলে সীমাবদ্ধতা এটা কি বলতে চাচ্ছে দেখো। একটু আগে আমরা একটা বর্ণালী দেখছিলাম, বর্ণালীটা কিরকম দেখো, যে সূক্ষ্ম অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় এটা বিভক্ত, এরকম অসংখ্য সূক্ষ্ম ছোট সূক্ষ্ম রেখায় বিভক্ত, আবার এদের মাঝখানে কিন্তু কালো কালো রেখা আছে, অর্থাৎ এরা ভেঙে ভেঙে গেছে, কিছুদূর পর পর দেখা যাচ্ছে কি এদের মধ্যে এরকম কালো কালো শেড দেখা যাচ্ছে, অর্থাৎ এই বর্ণালী গুলো কি বিচ্ছিন্ন। তাহলে যখন এই বর্ণালীটাকে আমরা আরো বেশি ভেঙে দেখাইতে পারবো কি দিয়ে, চুম্বক ক্ষেত্র যদি স্থাপন করা হয়, এখানে যদি একটা চুম্বক ক্ষেত্র স্থাপন করা হয় তখন দেখা যাবে কি এই বর্ণালীগুলো যে সূক্ষ্ম রেখাগুলো আরো বেশি ভেঙে ভেঙে যাচ্ছে। জিনিসটা এরকম, আমরা একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি দেখো। এই মাঝখানে দেখো কিছু কিছু কালো শেড, এই যে একটা কালো শেড দেখতে পাচ্ছ, এই একটা কালো শেড, এগুলো হলো কি বর্ণালীর মাঝখানে এই যে সূক্ষ্ম রেখাগুলো আবার কি হয়ে গেছে, এই জায়গাটায় মিসিং হয়ে গেছে। তো এই যে বর্ণালীর মাঝখানে এই যে সূক্ষ্ম রেখা, এই সূক্ষ্ম রেখাগুলোকে যদি আমরা আরেকটা এখানে যদি আরেকটা চুম্বক ক্ষেত্রে স্থাপন করি, তাহলে এই সূক্ষ্ম রেখাগুলো আরো বেশি ভেঙে ভেঙে যাবে, মানে আরো বেশি বিভক্ত হয়ে পড়বে। এটাকে বলা হচ্ছে জীমান প্রভাব। এমনিতে তো বর্ণালীতে সূক্ষ্মরেখা পাওয়ার কথা ছিল না, দ্বিতীয়ত সূক্ষ্মরেখা তো পাওয়া যাচ্ছেই, আর চুম্বক ক্ষেত্রে যদি স্থাপন করা হয় তো এই সূক্ষ্মরেখাগুলো আরো বেশি ছোট ছোট সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে পড়ে। এই যে রেখাগুলো, এই রেখাগুলো আরো কি হবে, আরো ছোট ছোট রেখায় বিভক্ত হয়ে পড়ে। এই যে রেখাগুলো দেখা যাচ্ছে মাঝখানে একটা করে রেখা আলাদা, এই রেখাগুলো আরো বেশি সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে পড়ে। তো এটাকেই বলা হচ্ছে কি যে চুম্বক ক্ষেত্রে যদি স্থাপন করা হয় তা বর্ণালী সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে পড়াকে জীমান প্রভাব বলে। অর্থাৎ কোন একটা চুম্বক ক্ষেত্রে যদি রেখে দিই, তাহলে এমনিতে তো বর্ণালী গুলো সূক্ষ্মরেখা দিয়ে গঠিত, তারা আরো বেশি সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে পড়তেছে, এ সম্পর্কে কোনো ব্যাখ্যা তার হাতে ছিল না। আবার চুম্বক ক্ষেত্রের পরিবর্তে যদি বিদ্যুৎ ক্ষেত্রে এটাকে স্থাপন করি, এখন আমরা এটাকে কোথায় স্থাপন করব, বিদ্যুৎ ক্ষেত্রে। সেম জিনিসটাকে বিদ্যুৎ ক্ষেত্রে স্থাপন করা হবে, এখানে লেখো স্ট্যাক প্রভাব। এবার স্ট্যাক প্রভাব কি জিনিস, চুম্বক ক্ষেত্রের প্রভাবে যদি না লিখে এখানে যদি বিদ্যুৎ ক্ষেত্র দেওয়া হয়, অর্থাৎ এই ক্ষেত্রটাকে, এই বর্ণালীটাকে যদি এখন আমরা বিদ্যুৎ ক্ষেত্রে প্লেস করি, তাহলে বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর সূক্ষ্মরেখায় বিভক্ত হওয়া